হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরও একখানা নতুন ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। তো এই যে প্রবলেমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মাস্টার সামসের মতো তোমরা ট্রিট করবে। এখানে মোস্ট অফ দ্য যত ধরনের ক্যাশ ফ্লোর যা অ্যাডজাস্টমেন্ট আসে, সমস্ত ধরনের অ্যাডজাস্টমেন্টই এই পার্টিকুলার প্রবলেমের মধ্যে ইনকর্পোরেট করা আছে। তো এই যে পার্টিকুলার প্রবলেমটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের রিলেটেড যত ধরনের প্রবলেম আসে তোমাদের, সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ইজিলি সলভ করে নিতে পারবে। তো আমরা ডাইরেক্টলি নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমাদের জন্য কিন্তু এই পার্টিকুলার যে প্রশ্নর পেপারটা আছে, কোশ্চেন পেপারটা অ্যান্ড যে সলিউশন শিটটা আমরা রেডি করবো এক্ষুনি, সেই সলিউশন শিট দুটোরই ডাউনলোড করার লিঙ্ক ওখানে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এবার আমরা ডাইরেক্টলি আমাদের যে প্রশ্নটা আছে কোশ্চেন পেপারে, সেই কোশ্চেন পেপারের মধ্যে চলে আসছি। এখানে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দিয়েছে, তো এখানে টোটাল 10টা কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে। তো এই 10টা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো সবার ফার্স্ট আমাদের একটা ব্যালেন্স শিট দিয়েছে অ্যান্ড কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তো এখানে ব্যালেন্স শিটের আমাদের যখন ফার্স্ট স্টার্ট করব, ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছে প্রশ্নটা একবার পড়ে নেবে, এখানে যে ব্যালেন্স শিটটা আছে সেটা একবার দেখে নেবে। নেক্সট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো সেটা একবার ভালো করে দেখে নেবে। এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেটা ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেশিন রিলেটেড, সোল্ড 1 মেশিন ফর 25,000। দ্যাট মিনস মেশিন রিলেটেড কিন্তু তোমাদের অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। যে অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া থাকবে তাদের অ্যাডজাস্টমেন্ট আমরা সবার শেষে গিয়ে করি। তো এখানে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা লাস্টে গিয়ে তার অ্যাডজাস্টমেন্ট করবো, জন্য আমি মার্ক করে রেখেছি। নেক্সট যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে ট্যাক্স পেড ইন 2023 রুপিস 88,000। তো ট্যাক্স পেড রিলেটেড একটা এন্ট্রি আছে। আমরা যদি লাইবিলিটি সাইডে যাই, কারেন্ট লাইবিলিটির আন্ডারে প্রভিশন ফর ট্যাক্স বলে একটা অ্যাকাউন্ট দেখতে পারবে। দ্যাট মিনস আমাদের কিন্তু প্রভিশন ফর ট্যাক্স এবং ট্যাক্স পেডের একখানা কি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, যার জন্য এই এন্ট্রিটা আমরা শেষের দিকেই করব। মানে আগে যে এন্ট্রিগুলো সিঙ্গেল এন্ট্রি হবে সেগুলো আগে করে নেবো, দেন অ্যাডিশনাল ইনফরমেশনের ডাবল এন্ট্রিগুলো করব। নেক্সট যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে 95,000 প্রোভাইড 95,000 অ্যান্ড ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন 95,000 করতে বলেছে, যার জন্য প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যেই আসবে, সেটা তখন করব। নেক্সট যেটা আমাদের বলেছে রিডিম 30% অফ ডিভেঞ্চার অ্যাট দ্য রেট 103-তে। তো 30% ডিভেঞ্চার আমাদের কি করতে বলেছে, রিডেমশন করতে বলেছে। আমরা যদি আমাদের লাইবিলিটি সাইডে লং টার্ম বরোইংসের মধ্যে দেখি, এখানে ডিভেঞ্চার আছে, তো ডিভেঞ্চারের এন্ট্রিটা কিন্তু ডবল এন্ট্রির মধ্যে আসবে। নেক্সট যেটা আমাদের বলেছে সোল্ড সাম ইনভেস্টমেন্ট অ্যাট এ প্রফিট হুইচ ওয়াজ ক্রেডিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। তো এখানে ইনভেস্টমেন্ট সেল হয়েছে, তো ইনভেস্টমেন্টটা থাকে আমাদের অ্যাসেটসের মধ্যে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। তো নন কারেন্ট ইনভেস্টমেন্টের কিন্তু ডাবল এন্ট্রি আছে। সঙ্গে সঙ্গে এখানে যে প্রফিটটা আছে সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছে। দ্যাট মিনস ক্যাপিটাল রিজার্ভকেও আমরা কিন্তু মার্ক করে রাখছি। নেক্সট আমরা পরের যে অ্যাডজাস্টমেন্ট সেখানে চলে যাচ্ছি। নেক্সট অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ডিসাইড টু ভ্যালু স্টক অ্যাট কস্ট whereas previously the practice was to value stock at cost less 10%। তো যেটা আছে সেটা হচ্ছে স্টকটাকে 10%, আগের যে প্র্যাকটিস ছিল সেটা হচ্ছে স্টককে 10% কমিয়ে দেখানোর। আগে যে ইয়েটা ছিল, ভ্যালুয়েশনের যে মেথডটা ছিল, তারা কি করতো 100 টাকার জিনিস সেটা 90 টাকা দেখাতো, 10 টাকা কমিয়ে দেখাতো। The stock according to books on 31st March 2023 was rupees 54,000। তো লাস্ট ইয়ার 2023 যে ব্যালেন্স দেখাচ্ছে স্টকসে সেটা হচ্ছে 54,000। The stock on 31st March 2024 was correctly valued at cost। তো কারেন্ট ইয়ারের 2024 এর যে স্টকসের ভ্যালু সেটা কিন্তু কারেক্টলি ভ্যালুয়েশন হয়েছে, বাট
লাস্ট ইয়ার যেটা 2023 স্টকসের যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু 10% লেস হয়ে দেখাচ্ছে। এই যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা 90% শো করছে, আমাদের কিন্তু 100% শো করানোর কথা আছে। দ্যাট মিনস এখানে যে ইনভেন্টরি আছে সে ইনভেন্টরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট চলে এলো। তো ইনভেন্টরি রিলেটেড কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, এর ইমপ্লিকেশন কিন্তু আর একটা জায়গায় পড়বে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএলএ। কেন আসবে সেটা আমি পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নেক্সট, রাইট অফ to decide to write off property plant equipment costing 14,000 fully depreciated। তো property plant equipment related কিন্তু আরো একটা এন্ট্রি আছে। নেক্সট আছে depreciation fund। তো depreciation fund এর দ্যাট মিনস প্রভিশন ফর depreciation ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট, তার কিন্তু ব্যালেন্স দিয়ে দিয়েছে। তো এটা যখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আমরা করব তখন এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, proposed dividend for 2022-23 rupees 30,000 and that for 23-24 rupees 36,000। তো এখানে proposed dividend আছে, তো ডিভিডেন্ড রিলেটেডও কিন্তু অ্যাডজাস্টমেন্ট আমাদের আসবে। তো এখানে আমরা যদি ব্যালেন্স শিটটাকে ফলো করি, ব্যালেন্স শিটে কিন্তু আমাদের আনপেড ডিভিডেন্ড একটা শো করছে। তো আনপেড ডিভিডেন্ডের এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট রয়েছে। নেক্সট, লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিবেঞ্চার ইন্টারেস্ট পেড ফর 18-19 ওয়াজ রুপিস 16,000। তো 18-19 যে ডিবেঞ্চারটা ছিল তার ইন্টারেস্ট পে করেছে 16,000। তো এটারও কিন্তু ডাবল এন্ট্রি আমাদের হবে। তো ওয়ান বাই ওয়ান আমরা একটা একটা করে যাব। সবার প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে পিএল এর ব্যালেন্স। স্টেটমেন্ট অফ পিএল থেকে আমরা কি করব, যে ডিফারেন্সটা আছে পিএল এর ডিফারেন্সটা, সেই ডিফারেন্স ভ্যালুটা আমরা বের করে নেব। তো এখানে কিন্তু বের করার আগে আর একটা জিনিস আমাদের এখানে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, সেটা কি না, এইখানে আমাদের 6 নাম্বার অ্যাডজাস্টমেন্টে কি হয়েছিল, যে যে স্টকস আছে 2023 যে ক্লোজিং ওপেনিং স্টকটা আছে যে মার্চ মাসে, এটা 23, দ্যাট মিনস এটা ক্লোজিং স্টক। 31 মার্চ 23 যে স্টক ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু কি হয়ে রয়েছে না, কস্টের থেকে 10% লেস করে আছে। আমি আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি, ডিসাইড টু ভ্যালু স্টক অ্যাট কস্ট হোয়ার অ্যাজ প্রিভিয়াসলি দ্য প্র্যাকটিস ওয়াজ টু ভ্যালু স্টক অ্যাট কস্ট লেস 10%। তো প্রিভিয়াস যে প্র্যাকটিসটা ছিল সেটা হচ্ছে ভ্যালু স্টকসের ভ্যালুটাকে কস্ট থেকে 10% কমিয়ে দেখানো। দ্যাট মিনস কোনো স্টকসের ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে আমি বুকসের মধ্যে সেটার ভ্যালুয়েশন দেখাবো 90 টাকা। এটা প্রিভিয়াসলি কোম্পানি প্র্যাকটিস করে এসছে, যার জন্য দ্য স্টক অ্যাকর্ডিং টু বুকস 31 মার্চ 23 ওয়াজ 54,000। দ্যাট মিনস 23 যে ব্যালেন্সটা রয়েছে স্টকসের, 23 ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড 1 এপ্রিল 2023 কিন্তু সেম জিনিসটাই ওপেনিং ব্যালেন্স হয়। যেটাই ক্লোজিং ব্যালেন্স নেক্সট ইয়ার এসে সেটাই কিন্তু ওপেনিং ব্যালেন্স। দ্যাট মিনস সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের কি আছে, আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে। তো সবার ফার্স্ট আমরা এই আন্ডার ভ্যালুয়েশনের কনসেপ্টটাকে বুঝবো। স্টক যেটা থাকে এই স্টকটা বেসিক্যালি আমরা কোথায় এন্ট্রি করি, এই স্টকটা আমরা এন্ট্রি করি বেসিক্যালি আমাদের 23, দ্যাট মিন এটা যখন এন্ট্রি করা হয়েছে 2023 সালে, মানে লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স এবং কারেন্ট ইয়ারের জন্য এটা ওপেনিং ব্যালেন্স। তো আমাদের যেটা দেখতে হবে সেটা লাস্ট ইয়ারের ব্যালেন্সটা নিয়ে দেখতে হবে, কারণ আমাদের যে পিএল এর ব্যালেন্সটা দেওয়া আছে এটা লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, কারেন্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্স। তো লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু কারেন্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্স হয়, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, কারণ লাস্ট ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স স্টকসের সেটা হচ্ছে ক্লোজিং স্টক, এটা হচ্ছে ক্লোজিং স্টকসের ব্যালেন্স। তো ক্লোজিং স্টক আমরা যদি ভালো করে মনে করি, সোল প্রোপাইটারশিপ ফান্ড রয়েছে, এক মালিকানা কারবার যেটা ছিল সোল প্রোপাইটারশিপ ফান্ডে, যেটা আমরা অ্যাকাউন্টসে যখন করতাম ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করতাম, সেখানে ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টকটা দেখাতাম ক্রেডিট সাইডে, বাই সাইডে আসতো ক্রেডিট সাইডে। তো আমরা জানি ন্যাচারালি ক্রেডিট সাইডটা আমাদের ইনকাম সাইড, তো সেখানে আমরা কি করেছিলাম, ক্লোজিং স্টকটাকে কম দেখিয়েছিলাম। তো ক্রেডিট সাইডে ক্লোজিং স্টকসের ভ্যালু যেহেতু আমরা কম দেখিয়েছি, যার জন্য আমাদের কি প্রবলেম হচ্ছে না, ক্রেডিট সাইডের টোটাল যে ভ্যালুটা আসার কথা সেটা কম এসছে, যার জন্য প্রফিটটা কিন্তু আমাদের কম আসবে। আমি যদি ক্লোজিং স্টকসের ভ্যালু কম দেখাই
তার ইম্প্যাক্টটা পড়বে কিন্তু তার প্রফিটের ওপর, প্রফিট কিন্তু কম দেখাবে। এই প্র্যাকটিসটা কিন্তু কোম্পানি দীর্ঘদিন ধরে করে এসছে। কারেন্ট ইয়ার 2024 এসে কিন্তু সেই প্র্যাকটিসটাকে তারা চেঞ্জ করেছে। তো লাস্ট ইয়ারের ব্যালেন্সটা তারা কি করেছে, কমিয়ে দিয়েছে। দ্যাট মিনস তার প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স কিন্তু কম আছে। তো এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে, যে স্টকটা আছে লাস্ট ইয়ারের স্টকসের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিতে হবে। তো আমরা কি লিখেছি, অ্যাকচুয়াল ভ্যালু অফ স্টক দিয়ে লিখছি 54,000 মাল্টিপ্লাই বাই 100 ডিভাইডেড বাই 90। কারণ এই 54,000 যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা রিপ্রেজেন্ট করছে 90%কে। তো আমাদের দরকার কি, 100% ভ্যালু অফ স্টকসটা কত। তো 100% ভ্যালু অফ স্টক যেটা আমাদের বেরোচ্ছে সেটা হচ্ছে 60,000। কি করলাম, 54,000 মাল্টিপ্লাই বাই 100 বাই 90, স্টকসটাকে 100%-এ কনভার্ট করে নিলাম। তো 60,000 ভ্যালু হবার কথা, লাস্ট ইয়ারের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হওয়ার উচিত ছিল 60,000, বাট সেটা দেখিয়েছিল 54,000। দ্যাট মিনস এই যে ভ্যালুটা দেখানোর জন্য কোম্পানির কিন্তু প্রফিট অ্যান্ড লসের উপর ইম্প্যাক্ট পড়ছে। দ্যাট মিনস কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু কম দেখানো হয়েছে। তো কত টাকা কম দেখানো হয়েছে না, অ্যাকচুয়াল ভ্যালু 60,000 বাট স্টকসের ভ্যালু দেখানো হয়েছে 54,000। দ্যাট মিনস 6,000 যে প্রফিট আছে লাস্ট ইয়ারের ব্যালেন্সে, 6,000 ব্যালেন্স কিন্তু কম দেখানো হয়েছে। তো এখানে পিএল এর যে ব্যালেন্সটা রয়েছে 31 মার্চ 2023-এ পিএল এর ব্যালেন্স দেওয়া আছে 90,000, কিন্তু এটার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 6,000 আরো বেশি হবার কথা ছিল। কারণ স্টকসের আন্ডার ভ্যালুয়েশনের জন্য তার ভ্যালু কিন্তু কম দেখিয়েছে। তো এখানে নেক্সট আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ PL as on 31st March 23। তো এখানে স্টকসের PL এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 90,000, তার সঙ্গে আমরা কি করব 6,000 অ্যাড করে নেবো, দিয়ে তার ভ্যালুটা আসবে 96,000। তো লাস্ট ইয়ার 31st March 2023 PL এর অরিজিনাল ভ্যালু হওয়া উচিত 96,000। তো আমরা ফার্স্ট PL এর ডিফারেন্সটা বের করি। ডিফারেন্স বের করার আগেই কিন্তু তার অ্যাডজাস্টমেন্ট আমাদের এখানে করতে হচ্ছে। তো PL এর অরিজিনাল ভ্যালু হবে 96,000 অ্যান্ড 24 এর ব্যালেন্স হচ্ছে 1,11,000। তো এই যে দুটোর ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের আন্ডারে রেকর্ড করি। তো সবার প্রথম আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে যাব, সেখানে আমরা লিখব নেট প্রফিট অ্যাজ পার PL বলে লিখব। এখানে আমাদের ক্লোজিং যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা 1,11,000, এখান থেকে আমরা মাইনাস করে দেবো 96,000। তো মাইনাস করে যে ব্যালেন্সটা আসবে সেটা আমরা সেকেন্ড কলামে এন্ট্রি করছি 15,000। তো PL এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমাদের ফার্স্ট অ্যাজ এ নেট প্রফিট হিসাবে আমরা লিখে রাখি। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড স্টেপসে আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যে এন্ট্রিগুলো আছে সেইগুলো আমরা করে নেব। তো কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি, সবার প্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যা এন্ট্রি আছে সেগুলো আমরা করে নিচ্ছি। তো কারেন্ট লায়াবিলিটির মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেড পেয়েবলস। তো কারেন্ট লায়াবিলিটির আন্ডারে ফার্স্ট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে ট্রেড পেয়েবলস। তো ট্রেড পেয়েবলস এর লাস্ট ইয়ারের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1,20,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,30,000। দ্যাট মিনস ট্রেড পেয়েবলস এর ব্যালেন্স কিন্তু ইনক্রিজ করে গেছে। দ্যাট মিনস এটার মানে কি দাঁড়ায়, ট্রেড পেয়েবলস বা ক্রেডিটার্স এর থেকে আমরা ক্রেডিটার্স এর ভ্যালু কখন ইনক্রিজ করে, যখন তাকে পেমেন্ট করা হয় না। ইদার পারচেস করা হচ্ছে ক্রেডিটার্স এর থেকে বাট তাকে কিন্তু পেমেন্ট করা হচ্ছে না, যার জন্য কিন্তু ব্যালেন্স ইনক্রিজ করছে। তো এখানে যখনই ব্যালেন্স ইনক্রিজ করবে, পেমেন্ট হয়নি, দ্যাট মিনস তো সেইটা কি করবে, ক্যাশ ফ্লোতে আমরা কি করবো, অপারেটিং এ গিয়ে অ্যাড করবো। কারণ ক্যাশটা কিন্তু কোম্পানির বাইরে আউটফ্লো হয়নি, যার জন্য ট্রেড পেয়েবলস এর ভ্যালু কিন্তু ওপেনিং এর থেকে যে ক্লোজিং ব্যালেন্স আছে সেটা ইনক্রিজ করে গেছে। তো ইনক্রিজ করে গেলে আমরা সেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে দেখাবো। অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে ফার্স্ট যেটা আমরা করছি সেটা হচ্ছে add increase in trade payables। তো ট্রেড পেয়েবলস এর ব্যালেন্স কত বেড়েছে না 10,000। তো আমি ইনার কলামে লিখছি
10,000। তো ফার্স্ট এন্ট্রি এটা। নেক্সট আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আনপেড ডিভিডেন্ড। তো আনপেড ডিভিডেন্ডের অ্যাডজাস্টমেন্ট আছে, যার জন্য আমরা এটা এখানে করব না, এটা আনপেড ডিভিডেন্ডটা আমরা একটু পরে করছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন। এবার প্রভিশন ফর ট্যাক্সেশনের কিন্তু ডাবল এন্ট্রি আমাদের আছে, অ্যাডজাস্টমেন্টে আছে। তো অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে সেটা আমরা পরে করব, যেগুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট ছাড়া রয়েছে সেগুলো আগে করে নেওয়া উচিত। নেক্সট যেটা আমরা আছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে যদি চলে আসি, ফার্স্ট রয়েছে ইনভেন্টরি। তো ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্স আমরা একটু আগে বের করেছি, অ্যাকচুয়াল ব্যালেন্স হচ্ছে 60,000 আর ক্লোজিং ব্যালেন্স আছে 75,000। দ্যাট মিনস ইনভেন্টরি ভ্যালু বেড়ে গেছে। ইনভেন্টরি ভ্যালু বেড়ে গেছে মানে স্টকস কিন্তু সেল হয়নি। যদি সেল হতো তাহলে স্টকসের ভ্যালু কমতো, এখানে স্টকসের ভ্যালু ইনক্রিজ করে গেছে। দ্যাট মিনস ক্যাশ অ্যামাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছে স্টকসের মধ্যে। দ্যাট মিনস আমরা এখানে কি করব, স্টকস যেটা আছে সেটা লেস করে দেবো, লেস ইনক্রিজ ইন ইনভেন্টরি। তো ইনভেন্টরি ভ্যালু আমাদের 15,000 বেড়ে গেছে। তো ইনভেন্টরি ভ্যালু যেটা বেড়ে যায়, যদি ইনভেন্টরি বেড়ে যাচ্ছে দ্যাট মিনস স্টকস, ইনভেন্টরি মানে স্টক, স্টকসের ভ্যালু যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের ধরে নিতে হবে স্টক কিন্তু সেল হচ্ছে না, যার জন্য ইনভেন্টরি ইনক্রিজ করে যাচ্ছে। অথবা এটাও হতে পারে ইনভেন্টরি দ্যাট মিনস আরো পারচেস করা হয়েছিল সেটা ইনক্লুড হয়ে গেছে। বাট ইনভেন্টরি যখন বাড়বে সেটা কিন্তু আমাদের এখানে কি করতে হবে, লেস করতে হবে। কারণ ইনভেন্টরি যদি সেল না হয় কোম্পানি কিন্তু তার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা স্টকসের ওপর সেটা রিটার্ন পায় না। তো ইনভেন্টরি যদি ইনক্রিজ করে যায় সেটা আমরা এখানে লেস করব অপারেটিং এসে। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলস ওপেনিং ছিল 1,25,000, ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে 2,10,000। এখানে সেম জিনিস হয়েছে, ট্রেড রিসিভেবলস দ্যাট মিনস ডেটার্সরা কিন্তু ক্রেডিট সেল করেও এখানে টাকা কিন্তু ফেরত আসছে না, যার জন্য ট্রেড রিসিভেবলস এর ভ্যালু কিন্তু ইনক্রিজ করেছে। তো এখানে আমরা কি করব, লেস করে দেবো ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবলস। তো এখানে ব্যালেন্স আসছে কত, 2,10,000 মাইনাস 1,25,000, 85,000। তো ডিফারেন্সটা হবে 85,000। নেক্সট আমাদের যে ব্যালেন্সটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্সটা আমরা যেটা করি সেটা ফিনান্সিং অ্যাক্টিভিটিজের একদম শেষে গিয়ে নিচে গিয়ে এখানে আমরা লিখি অ্যাড ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। আউটার কলামে আমরা ওপেনিং ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 1,01,000 অ্যান্ড ডবল লাইন টেনে দেবো এখানে, ডবল লাইনের ভিতরে আমরা কি করব, ক্লোজিং ব্যালেন্সটা লিখব। ক্লোজিং ব্যালেন্স যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 45,000। তো 45,000 যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। তো এখানে আমরা ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্সটাকে এন্ট্রি করে দিলাম। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমরা আবার চলে আসছি অ্যাসেটসের মধ্যে। অ্যাসেটসের মধ্যে যে কারেন্ট অ্যাসেটসের মধ্যে যে আর একটা আইটেম আছে সেটা হচ্ছে আদার কারেন্ট অ্যাসেটস। ব্যাকেটে দেওয়া আছে ডিবেঞ্চার ডিসকাউন্ট। তো ব্যাকেটে যেটা দেওয়া আছে ডিবেঞ্চার ডিসকাউন্ট দেওয়া আছে। তো ডিবেঞ্চার ডিসকাউন্ট যেটা দেওয়া আছে সেটা আমরা কি এন্ট্রি করব, ডিবেঞ্চার ডিসকাউন্ট যেটা দেওয়া আছে ক্লোজিং ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 20,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা। দ্যাট মিনস ডিবেঞ্চার ডিসকাউন্ট, ডিবেঞ্চার যখন ইস্যু করা হয়েছিল সেটা ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে এবং সেই অ্যামাউন্টটা কিন্তু আদার কারেন্ট অ্যাসেটস এর মধ্যে দেখানো হয়েছে। এবং যার ওপেনিং ব্যালেন্স 20 ছিল কারেন্টলি সেটা 10,000 দেখাচ্ছে। দ্যাট মিনস ডিবেঞ্চার ডিসকাউন্টটাকে আমরা রাইট অফ করেছে, কোম্পানি কি করেছে, রাইট অফ করেছে 10,000 টাকা। রাইট অফ করলে সেই রাইট অফটা বেসিক্যালি করা হয় পিএল অ্যাকাউন্টের থ্রুতে।
তো ডিবেঞ্চার ডিসকাউন্ট যেটা করা হয়েছে সেটা রাইট অফ করা হয়েছে 10,000 টাকা। এবার রাইট অফ করলে রাইট অফ কিন্তু ন্যাচারালি আমাদের এক্সপেন্সেসের মধ্যে আসলেও বাট সেটা কিন্তু নন ক্যাশ এক্সপেন্সেস। রাইট অফ করা হলে কিন্তু কোম্পানির থেকে কোনো ধরনের কোনো সাম অফ মানি কিন্তু কোম্পানির কোনো বাইরের কোনো থার্ড পার্টিকে কিন্তু পে করা হয় না, সেটাকে জাস্ট প্রফিটের এগেনস্টে চার্জ করা হয় যাতে প্রিভিয়াসলি যে লসেসগুলো হয়েছিল সেই লসটাকে রিকভার করা যায়। তো এখানে আমরা কি করব, ডিবেঞ্চারের যে ডিসকাউন্টটা আছে রাইট অফ করার জন্য রাইট অফ করা হয়েছে সেটাকে অ্যাড করে নেবো, কারণ ডিবেঞ্চার ডিসকাউন্ট যেটা রাইট অফ হয়েছে সেটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। তো এখানে আমরা কি করব, অ্যাড করব, অ্যাড ডিবেঞ্চার ডিসকাউন্ট রাইট অফ। তো রাইট অফ করা হয়েছে না 10,000, এটা এখানে অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। তো এখানে আমরা কি করলাম, যেগুলো কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি যেগুলো সিঙ্গেল এন্ট্রি ছিল সেগুলো আমরা করে ফেললাম। এবার আমাদের যেগুলো ডাবল এন্ট্রি আছে সেগুলো আমরা পরপর করে নেব। ফার্স্ট যেটা রয়েছে কারেন্ট লায়াবিলিটিজ এর আন্ডারে রয়েছে আনপেড ডিভিডেন্ড। তো আনপেড ডিভিডেন্ড রয়েছে 4,000, ক্লোজিং ওপেনিং ব্যালেন্স কিছু নেই, ক্লোজিং ব্যালেন্স রয়েছে 4,000। তো এখানে আমাদের আরো একটা এন্ট্রি দিয়েছে 9 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। তো proposed dividend for 23-24 rupees 30,000 and that for 23-24 was rupees 36,000. তো proposed dividend এর মিনিংটা কি? তো proposed dividend যেটা রয়েছে, proposed dividend যেটা হচ্ছে লাস্ট ইয়ার যখন অ্যাকাউন্টস ক্লোজ করা হয় তখন ডিভিডেন্ড দেবে বলে কোম্পানি কি করা হয়, কোম্পানি ডিক্লেয়ার করে। বাট কোম্পানি ডিভিডেন্ড দেবে বললেই কিন্তু কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না, সেটা কিন্তু এজিএম যে শেয়ার হোল্ডারদের এজিএম থাকে সেটাকে কিন্তু রেজলিউশন করে পাস করাতে হয়। তো কোম্পানি প্রপোজড করলো যে দ্যাট মিনস আমি এত ডিভিডেন্ড দিতে চাই, বাট সেটা কোথায় ফাইনালাইজড হয় না, এজিএম এ ফাইনালাইজড হয়। তো ঠিক এরকম ভাবে লাস্ট ইয়ার 22-23-তে কোম্পানি বলেছিল 30,000 ডিভিডেন্ড দেবে এবং কারেন্ট ইয়ারে এসে বলেছে 36,000 ডিভিডেন্ড দেয়নি। তো যেটা 23-20 লাস্ট ইয়ার বলেছে, লাস্ট ইয়ারের ফাইনাল অ্যাকাউন্ট যখন ক্লোজ করা হয়, অ্যাকাউন্ট ফাইনালি প্রিপেয়ার করা হয়, সেটা হচ্ছে 31 মার্চ 2023 ডিক্লেয়ার প্রিপেয়ার করেছে। বাট সেই দিনের প্রপোজ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেই দিনেই এজিএম করে কিন্তু ডিভিডেন্ড কিন্তু পে করা যায় না। সেটা লাস্ট ইয়ার যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় সেটা পে করা হয় কিন্তু তার পরের ইয়ারে গিয়ে, নেক্সট ইয়ারে ডিভিডেন্ড পে করা হয়। তো লাস্ট ইয়ার বলেছিল 30,000 ডিভিডেন্ড দেবে। তো এখানে আমাদের আর একখানা, দ্যাট মিনস সেটা 22-23-তে বলেছিল এবং সেটা পে করা হবে 23-24-এ। বাট 23-24-এ আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4,000 ডিভিডেন্ড আনপেড রয়ে গেছে। 4,000 ডিভিডেন্ড কি রয়েছে, আনপেড রয়ে গেছে। দ্যাট মিনস 30,000 টাকা ডিভিডেন্ড দেবে বলেও তারা কিন্তু ডিভিডেন্ড অ্যাকচুয়ালি যেটা পে করেছে সেটা হচ্ছে 26,000। তো লাস্ট ইয়ারের ডিভিডেন্ডটা কারেন্ট ইয়ারে পে হবে। তো লাস্ট ইয়ার 30,000 ডিভিডেন্ড দেবে বলেছিল, বাট অ্যাকচুয়ালি কোম্পানি ডিভিডেন্ড পে করেছে কিন্তু 26,000, কারণ 4,000 ডিভিডেন্ড আনপেড রয়েছে। তো আনপেড ডিভিডেন্ড যেটা রয়েছে সেটা অনেক কারণেই হতে পারে, শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়নি, এটা ছাড়া বিভিন্ন কারণ হতে পারে যার জন্য কিন্তু, বা যে শেয়ার হোল্ডার অ্যাকচুয়াল শেয়ার হোল্ডার কে সেটা ডিটারমাইন করা যায়নি, যার জন্য কিন্তু ডিভিডেন্ড আনপেড রয়ে গেছে। তো ডিভিডেন্ড দেবে বলেছিল 30,000, বাট সেখানে ডিভিডেন্ড অ্যাকচুয়ালি পে হচ্ছে 26,000। তো আমরা কি করব, তো ফার্স্ট আমরা আমাদের যে ক্যাশ ফ্লো আছে, তো ডিভিডেন্ড যেটা অ্যাকচুয়ালি পে করা হয়েছে, যেটা ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আসে, কারণ ডিভিডেন্ডটা অ্যাকচুয়ালি পে করা হয় ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য বা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য। তো ইকুইটি হচ্ছে একটা ফাইন্যান্সিং আইটেম, তো সেটা ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে আসে এবং সেই রিলেটেড এনি এক্সপেন্সেস যেটা হবে, ফিনান্সিং রিলেটেড এক্সপেন্সেস কিন্তু আমাদের কোথায় আসে, ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আসে। তো এখানে যে ডিভিডেন্ডটা পে করা হয়েছে, ডিভিডেন্ড পেড, তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল কোম্পানি 30,000, মাইনাস করে দেবে 4,000,
দ্যাট মিনস 26,000 কোম্পানি ডিভিডেন্ড পে করেছে। অ্যান্ড সেম অ্যামাউন্ট এখানে কি করেছে কোম্পানি ডিভিডেন্ড যেটা পে করে সেটা কিন্তু তার পিএল অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস বা স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্টে কিন্তু চার্জ করে। দ্যাট মিনস সেটা চার্জ করেছে অপারেটিংয়ে, বাট সেটা অপারেটিংয়ের আইটেম নয়, বাট তাও অপারেটিং থেকে ডিভিডেন্ডটা পে করা হয়েছে। তো আমরা এখন অপারেটিংয়ে এসে কি করব, সেই ডিভিডেন্ডটা অ্যাড করে নেব। অ্যাড ডিভিডেন্ড পেড, অ্যামাউন্টটা দেবো কত, 30,000। এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি পুরো অ্যামাউন্টটাই কিন্তু মাইনাস করে দেবো, পিএল থেকে পুরো ডিভিডেন্ডটাই মাইনাস করে দেওয়া হয়। আর যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পে করা হয়েছে সেটা কিন্তু আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে লিখবো। আর যেটা আনপেড ডিভিডেন্ড বলে যেটা রয়ে গেছে সেটার কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের আর দরকার নেই। ওই 4,000 এর কোনো এন্ট্রি এখন আমরা করব না, তার অ্যাকাউন্টের এন্ট্রিটা কিন্তু অলরেডি লেজার অ্যাকাউন্টের আনপেড ডিভিডেন্ডের যে লেজার অ্যাকাউন্ট সেখানে করা হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা রয়েছে, নেক্সট কারেন্ট লায়াবিলিটির আন্ডারে রয়েছে প্রভিশন ফর ট্যাক্স। তো নেক্সট আমরা যেটা করব, প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য একটা লেজার অ্যাকাউন্ট বানাবো। তো আমরা প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য একটা লেজার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে আমরা ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সটা বসিয়ে নিচ্ছি। তো ওপেনিং ব্যালেন্স হচ্ছে বাই ব্যালেন্স বিডি। তো প্রভিশন ফর ট্যাক্সেশনের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 90,000, 90,000, অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স সেটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি টু ব্যালেন্স সিডি 85,000। এখানে আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট, সেখানে বলেছে ট্যাক্স পেড ইন 2023-24 রুপিস 88,000। তো এখানে যে ট্যাক্সটা পে করেছে সেটা আমরা এখানে বলে লিখব প্রভিশন ফর ট্যাক্সেশনের টু ব্যাংক। যে ট্যাক্সটা পে করেছে এটা পেড, এটা হচ্ছে 88,000 পে করেছে। তো 88,000 ট্যাক্স পে করেছে সেটা আমরা এখানে এন্ট্রি করব। এবার এটাকে আমরা ফাইনালি ব্যালেন্স করে দিচ্ছি। 88,000 প্লাস 85,000, 1,73,000 মাইনাস 90,000, 83,000। তো এখানে প্রভিশন ফর ট্যাক্সেশনে আমাদের যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সিং ফিগার, সেটা হচ্ছে 83,000। এই 83,000টা আমরা লিখবো বাই পিএল। এটা হচ্ছে প্রভিশন, যে প্রভিশনটা কারেন্ট ইয়ারের জন্য ক্রিয়েট করা হয়েছে। তো এখানে যে ব্যালেন্সটা আসবে সেটা কিন্তু নতুন প্রভিশন ক্রিয়েট করা হয়েছে পিএল এর থেকে 88,000, আর যেটা পে করা হয়েছে সেইটা 88,000। তো এই যে এন্ট্রিটা করলাম সেটা কিন্তু এখানে আমাদের করতে হবে। সবার প্রথম যেটা ট্যাক্স পে করা হচ্ছে সেটা আমরা এখানে এসে লিখব লেস ট্যাক্স পেড। এটা আমরা সেকেন্ড কলামে লিখব 88,000। আর যেটা প্রভিশন ক্রিয়েট করা হয়েছে, প্রভিশন দ্যাট মিনস যে অ্যামাউন্টটা পিএল এর এগেইনস্টে চার্জ করা হয়েছে রিজার্ভ করে রাখার জন্য, প্রভিশন ক্রিয়েট করে রাখার জন্য। প্রভিশন ক্রিয়েট করা মানে কিন্তু কোনো কিছু পে করা না, বেসিক্যালি একটা অ্যামাউন্টকে পিএল এর এগেইনস্টে চার্জ করে রাখা ফিউচার কোনো ইভেন্টের জন্য। তো সেটার জন্য কত চার্জ করে রাখা হয়েছে, 83,000। তো 83,000 কিন্তু শুধু কোম্পানির অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে চেঞ্জ হয়েছে, প্রভিশন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে টাকাটা, কোম্পানির আউটসাইডে কিন্তু টাকাটা যায়নি। দ্যাট মিনস কোম্পানির বাইরে কিন্তু আউটফ্লো হয়নি। তো যেটা প্রভিশন ক্রিয়েট করা হয়েছে সেইটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড প্রভিশন ফর ট্যাক্স। তো প্রভিশন ফর ট্যাক্স যেটা ক্রিয়েট করা হয়েছে কারেন্ট ইয়ারে সেটা হচ্ছে 83,000। যেটা নতুন করে পিএল বলে লিখবে সেটা হচ্ছে প্রভিশন ক্রিয়েটেড। এই অ্যামাউন্টটা কিন্তু কোম্পানির কোনো বাইরে থার্ড পার্টিকে পে করা হয় না, কোম্পানির মধ্যেই যে ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকে, প্রভিশন ফর যে ট্যাক্স অ্যাকাউন্ট আছে সেখানেই ট্রান্সফার হচ্ছে পিএল থেকে। দ্যাট মিনস টাকা কিন্তু ক্যাশ টাকা কিন্তু কোম্পানির বাইরে যায়নি, উইদিন দ্য কোম্পানির মধ্যেই রয়েছে। তো এখানে আমরা প্রভিশন ফর ট্যাক্সেশনের এন্ট্রি হয়ে গেল। নেক্সট আমরা কারেন্ট অ্যাসেট যা এন্ট্রি ছিল সব কটা হয়ে গেছে, কারেন্ট লায়াবিলিটির এন্ট্রি সব হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্টলি চলে আসছি আমাদের ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির একদম ফার্স্ট পার্টে। তো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির ফার্স্ট আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল।
তো ওপেনিং ইকুইটি ক্যাপিটাল ছিল 3 লাখ, ক্লোজিং ইকুইটি ক্যাপিটাল আছে 4 লাখ। দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ারে 1 লাখ টাকা নতুন ইকুইটি শেয়ার কিন্তু ইস্যু করা হয়েছে। তো নতুন ক্যাপিটাল যেটা ইস্যু হয়েছে 1 লাখ টাকা, সেটা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে লিখব। এখানে লিখব ইস্যু অফ ইকুইটি শেয়ার। তো ইস্যু অফ ইকুইটি শেয়ার বলে ইনার কলামে আমি 1 লাখ টাকা এন্ট্রি করে দিচ্ছি। তো ইকুইটি শেয়ারের এন্ট্রি হয়ে গেছে। নেক্সট রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ রয়েছে, এটার কিন্তু একটা এন্ট্রি রয়েছে। জেনারেল রিজার্ভ, তো জেনারেল রিজার্ভের ব্যালেন্স দেখতে পাচ্ছি, ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1,70,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 2 লাখ টাকা। দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ারে কোম্পানি কি করেছে, 30,000 যে অ্যামাউন্টটা আছে সেটা জেনারেল রিজার্ভের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে ফ্রম পিএল। তো পিএল থেকে জেনারেল রিজার্ভে যে ট্রান্সফারটা হয়েছে সেটা হচ্ছে 30,000 টাকা। এখানেও সেম ট্রান্সফার হয়েছে, জাস্ট কোনো পার্টিকে কিন্তু পেমেন্ট করা হয়নি। তো যেটা ট্রান্সফার হয়েছে সেটা আমরা এখানে লিখব ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। এখানে কত টাকা ট্রান্সফার করা হয়েছে, 30,000। সেই 30,000 এর কিন্তু ফার্স্ট এন্ট্রিটা এখানে হয়ে যাবে 30,000, কারণ এটা জাস্ট অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে, কোনো রিয়েল পেমেন্ট হয়নি। নেক্সট আমাদের যেটা রয়েছে স্টেটমেন্ট অফ পিএল, এর এন্ট্রি আমরা অলরেডি করে ফেলেছি। ডিবেঞ্চার, তো ডিবেঞ্চারের এন্ট্রি এখানে কিন্তু আমাদের করতে হবে। লং টার্ম বরোইংস এর মধ্যে ডিবেঞ্চার আছে, ওপেনিং ব্যালেন্স আছে 2 লাখ, ক্লোজিং ব্যালেন্স যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1,40,000। তো এর রিলেটেড একটা এন্ট্রি আমাদের এখানে বলেছিল 4 নম্বর পয়েন্টে। তো কি বলেছিল, রিডিম 30% অফ ডিবেঞ্চার, 30% ডিবেঞ্চার রিডিম করতে হবে। তো আমার ডিবেঞ্চারের ওপেনিং ব্যালেন্স কত আছে, ডিবেঞ্চারের ওপেনিং ব্যালেন্স আছে 2 লাখ টাকা। এর 30% ডিবেঞ্চার আমি কি করব, রিডেমশন করব। কত না, 60,000 এর ডিবেঞ্চার আমি রিডিম করে দেবো। তো এখানে আরেকটা জিনিস যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে ডিবেঞ্চারের কিন্তু কোনো ধরনের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু আমাকে বলে দেয়নি। তো সবসময় মাথায় রাখবে, যদি ডিবেঞ্চারের এখানে যেটা যেটা উপর বেস করে এই অ্যাজাম্পশনটা ধরবে সেটা হচ্ছে এখানে রিডেমশন হচ্ছে 103 টাকায়, এখানে রিডেমশনটা হচ্ছে 103 টাকায়। তাহলে এই যে ডিবেঞ্চারগুলো রয়েছে এই ডিবেঞ্চারের কিন্তু ফেস ভ্যালু কত হবে, 100 টাকা করে। এই যে ডিবেঞ্চারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু যেটা বলো সেটা কিন্তু হবে 100 টাকা করে। তাহলে এই ডিবেঞ্চারের যে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে। দ্যাট মিনস আমি যেখানে 60,000 এর ডিবেঞ্চার রিডিম করব, কতগুলো ডিবেঞ্চার রিডিম করছি না, 600 ডিবেঞ্চার্স কিন্তু কোম্পানি রিডিম করবে। সেটার ভ্যালু 600 ডিবেঞ্চার কোম্পানি কি করছে, রিডেমশন করছে। সেটা কততে রিডেমশন করছে, 103-তে। তো কত টাকার দরকার, তো এখানে আমরা কি করছি, তো সবার আগে যেটা করবে আমরা একটা ওয়ার্কিং সিস্টেম তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার রিডিম, তো রিডিম কত হচ্ছে না, 2 lakhs-এর 30%। দ্যাট মিনস 60,000 এর ডিবেঞ্চার রিডিম হবে, 60,000 এর। তো পার ডিবেঞ্চারের ভ্যালু কত সেটা জানতে হবে। দ্যাট মিনস নাম্বার অফ ডিবেঞ্চারটা জেনে নেব, নাম্বার অফ ডিবেঞ্চার, নাম্বার অফ ডিবেঞ্চার হচ্ছে 60,000 ডিভাইডেড বাই 100 করবো। দ্যাট মিনস 600 ডিবেঞ্চার কোম্পানি কি করবে, রিডেমশন করবে। কোম্পানি রিডেমশন করবে 600 ডিবেঞ্চার্স। তো নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট রিকোয়ার্ড ফর রিডেমশন অফ ডিবেঞ্চার। তো কত অ্যামাউন্ট দরকার না, কোম্পানি 600 ডিবেঞ্চার রিডিম করবে, পার ডিবেঞ্চার রিডিম করবে 103 করে। দ্যাট মিনস 600 ইন্টু 103 যদি আমরা করি সেটা আসবে 61,800। দ্যাট মিনস কোম্পানির জন্য ডিবেঞ্চারের নমিনাল ভ্যালু হচ্ছে 60,000, সেখানে কোম্পানি পে করছে 61,800। দ্যাট মিনস প্রিমিয়াম পে করছে, এখানে কোম্পানি কি করছে
প্রিমিয়াম পে করছে। কত টাকার প্রিমিয়াম পে করছে না 600 শেয়ারের উপর 3 রুপিস করে, দ্যাট মিনস 1800 রুপিস কোম্পানি কি করছে প্রিমিয়াম পে করছে। তো কোম্পানির যে পেমেন্টটা হচ্ছে এটা কি কোম্পানি ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে দেখায়। ডিবেঞ্চার যেটা রিডেমশন হবে সেটা কোম্পানি কোথায় দেখাবে, তার ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে। আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসবো, সেখানে লিখবো লেস redemption of ডিবেঞ্চার, সেখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি 61,800। বাট এখানে আরো একটা এন্ট্রি করতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়াম রিলেটেড। প্রিমিয়াম যে 1800 নিয়েছে এটা কোথা থেকে এসছে, এই যে প্রিমিয়ামটা এসছে এখানে তোমরা যদি ব্যালেন্স শিটটা ফলো করো, ব্যালেন্স শিটের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু কোনো সিকিউরিটিস প্রিমিয়াম নেই। দ্যাট মিনস এটার মানে দাঁড়াচ্ছে এই যে প্রিমিয়াম যেটা কোম্পানি পে করেছে, সেই কোম্পানি কিন্তু এই প্রিমিয়ামটা পে করেছে আউট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, পিএল থেকে পে করেছে। তো এই 1800 সে কিন্তু পিএল এর এগেনস্টে চার্জ করেছিল, বাট এটা কিন্তু রিডেমশন যেটা হয়েছে সেটার যে প্রিমিয়ামটা সেটা কিন্তু ফিনান্সিং এর আন্ডারে আসার কথা, বাট কোম্পানি এটা চার্জ এগেনস্ট করেছে অপারেটিং অ্যাক্টিভিটিস আন্ডারে। তো এই যে প্রিমিয়াম যেটা এখান থেকে ইউটিলাইজেশন হয়েছে সেটা আবার এখানে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আমাকে আবার অ্যাড ব্যাক করে নিতে হবে, কারণ যে প্রিমিয়াম অন ডিবেঞ্চার যেটা রয়েছে সেটা ফিনান্সিং এর আন্ডারে আসবে, যেটা আমরা এখানে দেখালাম রিডেমশন অফ ডিবেঞ্চার 61,800 পুরো অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছি। তো 1800 যেটা নেওয়া হয়েছে সেটা আমরা অপারেটিং থেকে আবার অ্যাড ব্যাক করে দেবো, সেখানে লিখছি প্রিমিয়াম অন রিডেমশন 1800, প্রিমিয়াম অন রিডেমশন যেটা আছে সেটা 1800, সেটা অপারেটিং এ গিয়ে অ্যাড হয়ে যাবে। নেক্সট আমাদের যে আইটেমগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির যত এন্ট্রি ছিল সেটা আমাদের হয়ে গেছে। এবার নেক্সট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসেট রিলেটেড। তো অ্যাসেট রিলেটেড যে এন্ট্রি আমরা এখানে কারেন্ট অ্যাসেটসের সমস্ত এন্ট্রি করে ফেলেছি। নন কারেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে এখানে। নন কারেন্ট ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 80,000। এবং এখানে কি হয়েছিল না সাম অফ দ্য ইনভেস্টমেন্ট, এখানে আমাদের এন্ট্রি দিয়েছে সাম অফ দ্য ইনভেস্টমেন্ট sold some of the investment at a profit which was credited to capital reserve। তো এখানে কিছু ইনভেস্টমেন্ট সেল করে সেটার প্রফিটটা ক্যাপিটাল রিজার্ভে কি করেছে তারা ক্রেডিট করেছে। তো যেটা সেল হয়েছে তার জন্য আমরা কি করেছি একটা অ্যাকাউন্ট বানিয়েছি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আমরা ফার্স্ট ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্সটা বসিয়ে নিচ্ছি, টু ব্যালেন্স বিডি। তো ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা। ক্লোজিং ব্যালেন্স যেটা বলেছে সেটা হচ্ছে বাই ব্যালেন্স সিডি 80,000। তো সিডির ব্যালেন্স হচ্ছে 80,000। এবার আমাদেরকে প্রশ্নের মধ্যে আসতে হবে। তো ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল 1 লাখ, সেটা এখন হয়ে গেছে 80,000। দ্যাট মিনস কোম্পানির ইনভেস্টমেন্ট সেল করেছে যেটা তার যে অরিজিনাল ভ্যালু হচ্ছে 20,000 এবং এর যে প্রফিট হয়েছে সেটা ক্রেডিট করা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। আমি যদি ক্যাপিটাল রিজার্ভে চলে যাই সেখানে ওপেনিং ব্যালেন্স কিছু ছিল না, ক্লোজিং ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10,000। দ্যাট মিনস কোম্পানি প্রফিট করেছে 10,000, কারণ ক্যাপিটাল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কিছু ছিল না, বাট সেটা ক্লোজিং ব্যালেন্স 10,000 দেখাচ্ছে। এই 10,000 কি করে এসছে না ইনভেস্টমেন্ট যেটা সেল করেছিল সেই প্রফিটটা ওখানে শো করছে। তো 10,000 টাকা কোম্পানি কি করেছে প্রফিট করেছে। কত টাকা ইনভেস্টমেন্ট সেল করেছে না 20,000 এর ইনভেস্টমেন্ট সেল করে কোম্পানি 10,000 প্রফিট করেছে। তার মানে অ্যাকচুয়াল সেল ভ্যালু, তাহলে বাই ব্যাংক, তো বাই ব্যাংক বলে লিখবো অ্যামাউন্টটা 30,000। কোম্পানি 20,000 এর ইনভেস্টমেন্ট সেল করেছে 30,000 এ। তো এটা হচ্ছে আমাদের সেল। তো কোম্পানি যেটা প্রফিট করেছে সেই প্রফিটটা কোম্পানি কি করেছে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। যে প্রফিটটা করেছে কোম্পানি সেটা কোথায় ট্রান্সফার করেছে টু ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভে কোম্পানি ট্রান্সফার করেছে 10,000।
তো এর ব্যালেন্স কিন্তু আমাদের মিলে যাচ্ছে 1,10,000। তো 1,10,000 ইনভেস্টমেন্টের ভ্যালু মেলে। তো এখানে যেটা ট্রান্সফার করেছে সেটা কিন্তু আমাদের পিএল এ ট্রান্সফার হয়নি, সেটা ট্রান্সফার হচ্ছে ক্যাপিটাল রিজার্ভে। তো এটার এন্ট্রি করতে হবে না, বাট যেটা এন্ট্রি করতে হবে যেটা হচ্ছে সেল ইনভেস্টমেন্ট, যেটা সেল করা হচ্ছে তার এন্ট্রি আমাদের করতে হবে। এই এন্ট্রিটা আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে। তো ইনভেস্টমেন্ট কি করেছে, সেল করেছে। সেল করলে কোম্পানি কি করছে, ক্যাশ রিটার্ন পাচ্ছে, ক্যাশ ফেরত পাচ্ছে। তো সেইটা এখানে আসবে, আমরা লিখবো সেল অফ ইনভেস্টমেন্ট। অ্যামাউন্ট কলামে ডাইরেক্টলি অ্যামাউন্ট কলামে বসিয়ে দেবে 30,000। কতই সেল করেছে, 30,000। যে টাকায় সেল করে সেটা বসিয়ে দেবে ওখানে। নেক্সট আমাদের যে লাস্ট যে এন্ট্রিটা রয়েছে, নেক্সট যেটা রয়েছে সেটা আমাদের রয়েছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট রিলেটেড। এবার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট রিলেটেড যে এন্ট্রিটা রয়েছে তার জন্য আমরা কি করেছি, আরো দুটো লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কারণ আমাদের এখানে যেটা দিয়েছে সেটা ডেপ্রিসিয়েশন ফান্ডও ব্যালেন্স কিন্তু দেওয়া আছে। যখনই ডেপ্রিসিয়েশন ফান্ডের ব্যালেন্স দেওয়া থাকবে তখন আমরা কি করব না, তখন আমাদের যে অ্যাসেটস এর যে ভ্যালুটা আছে সেটা আমাকে কস্ট ভ্যালুতে, দ্যাট মিনস অ্যাকচুয়াল ভ্যালু, মানে যে সময় পারচেস করা হয়েছিল সেই সময়কার ভ্যালুতে শো করতে হবে। তো তার জন্য আমরা কি করব, তো সবার প্রথম আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যাচ্ছি। তো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে 5,70,000 আর ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে 6,60,000। বাট এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে যে ডিপ্রিসিয়েশন ফান্ডের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স যেটা দেওয়া আছে, ওপেনিংটা দেওয়া আছে 2,30,000, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 2,90,000। এই ব্যালেন্সটা কিন্তু রেসপেক্টিভলি অ্যাড করে আমরা অ্যাসেটসের অরিজিনাল যে পারচেস ভ্যালু সেটা কিন্তু আমাদের বুকসের মধ্যে এন্ট্রি করব। তো এখানে আমরা লিখব টু ব্যালেন্স বিডি। তো ব্যালেন্স বিডিটা কিভাবে পাওয়া যাবে না, ওপেনিং ব্যালেন্স ছিল 5,70,000, যেহেতু এখানে ডেপ্রিসিয়েশন ফান্ড আছে তার যে ওপেনিং ব্যালেন্স সেটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নিলে টোটাল আসছে 8 লাখ। তো 8 লাখ যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু অরিজিনাল পারচেস ভ্যালু। তো অরিজিনাল পারচেস ভ্যালুতে তো আমাকে কনভার্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু তুমি এটাই এই পার্টিকুলার অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু প্রপারলি এন্ট্রি করতে পারবে অ্যান্ড সেগুলোর প্রপার এন্ট্রি কিন্তু আমাদের ক্যাশ ফ্লোতে আসবে। এবার আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে করে নিচ্ছি বাই ব্যালেন্স সিডি। তো ক্লোজিং ব্যালেন্স যেটা দেওয়া আছে 6,60,000 প্লাস প্রভিশনের ব্যালেন্স আছে 2,90,000। তো এটা করে আসছে 9,50,000। এটার ব্যালেন্স আসছে 9,50,000। সেম জিনিস আমি প্রভিশন অ্যাকাউন্টে যাব, তার ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স বসাবো বাই ব্যালেন্স বিডি। ওপেনিং ছিল 2,30,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে টু ব্যালেন্স সিডি 2,90,000। তো ফার্স্ট আমাদের এই কাজটা হবে যে প্রপার্টি প্ল্যান্টের ব্যালেন্স দেওয়া আছে, যদি কস্টে বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন ফান্ডের টাকাটা যোগ করে সেটাকে কস্টে কনভার্ট করে নেব। ওপেনিংটাকেও কস্টে কনভার্ট করেছি, ক্লোজিংটাকেও কস্টে কনভার্ট করেছি। সেম জিনিস আমরা কি করেছি প্রভিশনে, তার প্রভিশন বা ডেপ্রিসিয়েশন ফান্ডের ব্যালেন্সটা যেটা দেওয়া ছিল সেটা এন্ট্রি করেছি। এবার শুরু হবে আমাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিলেটেড এন্ট্রিগুলো। তো ফার্স্ট যে এন্ট্রিটা, একদম ফার্স্ট এন্ট্রিটা বলেছিল সোল্ড one machine for ₹25,000, the cost of which ₹50,000। ওই পার্টিকুলার মেশিনটার যে ভ্যালু ছিল সেটা ছিল 50,000 টাকা। The depreciation provided on it was ₹21,000। এবং এই পার্টিকুলার মেশিনটার উপর অলরেডি যে ডেপ্রিসিয়েশনটা হয়ে গেছে সেটা হচ্ছে 21,000। তাহলে 50,000 যে মেশিন আছে তার উপর 21,000 এর ডেপ্রিসিয়েশন কোম্পানি করে ফেলেছে। দ্যাট মিনস কারেন্টলি এই মেশিনটার যে দাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 50,000 মাইনাস 21,000 করে দাঁড়াচ্ছে 29,000। এই মেশিনটার কারেন্ট দাম হচ্ছে 29,000। এই মেশিনটা কোম্পানি সোল্ড করছে কততে, 25,000। দ্যাট মিনস কোম্পানি 4,000 লসে সেল করছে। তো সেই এন্ট্রিটা ফার্স্ট এখানে আমরা করব। সবার প্রথম প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যাবে, এখানে লিখবে বাই
ব্যাংক, ফার্স্ট এন্ট্রি হবে বাই ব্যাংক, ব্যাংকের লিখছি সেল। কত টাকায় কোম্পানি সেল করেছে? 25,000-এ। সেকেন্ড যেটা করতে হবে আমরা লিখছি বাই পিএল, এটা হচ্ছে কোম্পানি লস করেছে। কত টাকা কোম্পানি লস করেছে? 4,000। কোম্পানি লস করছে কত? 4,000। তো এটার আমরা কি করতে পারি, এটাও আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে WDV অফ মেশিন, মেশিনের রিটেন ডাউন ভ্যালু কত? কোম্পানি মেশিনের ভ্যালু ছিল যখন পারচেস করেছিল 50,000, মাইনাস তার থেকে 21,000 ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেছে। দ্যাট মিনস কারেন্ট যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 29,000। এটার থেকে আমরা লেস করে দেবো যেটা সেল হচ্ছে, সেল হয়েছে 25,000। দ্যাট মিনস কোম্পানি ডাইরেক্টলি 4,000 কি করেছে? লস করেছে। তো সেই এন্ট্রিটাই আমরা এখানে করলাম বাই ব্যাংক, সেল হয়েছে। তো অ্যাসেট সেল হলে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু অ্যাসেটস হয়। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এখানে লস হয়েছে তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট, টু অ্যাসেটস। তো অ্যাসেটসের অ্যাকাউন্টে লিখছি বাই ব্যাংক বাই পিএল লেজার এন্ট্রিটা। আর যেটা আরেকটা এন্ট্রি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে 20, এই মেশিনটা সেল হয়ে গেছে, তো এই মেশিনের ওপর যে ডেপ্রিসিয়েশনটা অলরেডি চার্জ হয়েছিল সেই ডেপ্রিসিয়েশনটা কি করতে হবে? এলিমিনেট করে দিতে হবে বা সেটাকে ক্যান্সেল আউট করতে হবে ফ্রম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমরা কি লিখব? টু PPE, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা মেশিনের জন্য। কত টাকার মেশিন আমরা কি করছি? সেল করছি না, যে ডেপ্রিসিয়েশনটা প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে 21,000। ওই পার্টিকুলার মেশিনটা যে ডেপ্রিসিয়েশনটা চার্জ হয়েছিল 21,000, সেটা আমরা এখান থেকে এলিমিনেট করব। সেম ডাবল এন্ট্রি হবে বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে আমরা এখানে 21,000 এর ভ্যালুটা এলিমিনেট করে দেবো। এটা হচ্ছে আমাদের প্রথম যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটা। তো অ্যাডজাস্টমেন্টটা আরেকবার বলে দিচ্ছি, 50,000 এর মেশিন ছিল যার উপর 21,000 এর ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে, এই মেশিনটা কারেন্টলি সেল হচ্ছে। তো এই মেশিনের ওপর যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে সেই ডেপ্রিসিয়েশনটা কি করতে হবে? এখন ডেপ্রিসিয়েশন ফান্ড বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন থেকে এবং পিপিই থেকে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু পুরোপুরিভাবে ফুললি এটাকে কি করতে হবে? এই যে ডেপ্রিসিয়েশনটা আছে এলিমিনেট করে দিতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা কি করলাম, যে ডেপ্রিসিয়েশনটা ছিল সেটাকে এলিমিনেট করছি প্রভিশন অ্যাকাউন্ট থেকে, পিপিএ অ্যাকাউন্ট থেকে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, এলিমিনেট করে দেবো। তা দেন আমরা সেল আর লস যেটা হয়েছে সেটা এন্ট্রি করলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার এন্ট্রি। 3 নাম্বার এন্ট্রিতে বলেছে প্রোভাইড 95,000 অ্যাজ ডেপ্রিসিয়েশন। তো 95,000 এখানে ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতে বলেছে। তো আমরা এখানে লিখব বাই ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন যখন হয় তার এন্ট্রিটা যেটা হয় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো এখানে আমি প্রভিশন অ্যাকাউন্টে লিখবো বাই ডেপ্রিসিয়েশন, অ্যামাউন্টটা বসিয়ে দেবো 95,000, অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের 95,000। তো এখানে আমাদের ডেপ্রিসিয়েশনটা এখানে বসে গেছে। নেক্সট এরপরে আমরা কি করব, আমাদের আরো কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তো নেক্সট যে অ্যাডজাস্টমেন্ট আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 7 নাম্বার অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ডিসাইড টু রাইট অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কস্টিং 14,000 ফুললি ডেপ্রিসিয়েটেড। তো একটা মেশিন ছিল বা একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে একটা মেশিন ছিল, যে মেশিনটা কি হয়েছে? কমপ্লিটলি ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে। দ্যাট মিন সেই মেশিনটা ফুললি ইউটিলাইজড হয়ে গেছে, সেই মেশিনটা আর কারেন্টলি ইউজ করা হবে না। তো সেই মেশিনটা এখানে কি করতে হবে? রাইট অফ করে দিতে হবে। তো এই যে ডেপ্রিসিয়েশন যেটা করা হয়েছে 14,000, সেই রাইট অফটা কোথা থেকে করব? সেই রাইট অফটা আমাদের হবে কোথা থেকে না, আমাদের যে প্রপার্টি অ্যাকাউন্ট আছে অ্যান্ড প্রভিশন ডেপ্রিসিয়েশন করেছে এই দুটো অ্যাকাউন্ট থেকে, ঠিক আগের মতো সেল হলে যেরকম ভাবে আমরা এলিমিনেট করলাম, রাইট অফ করলাম, ঠিক এখনো এটাকে কি করতে হবে? রাইট অফ করে দিতে হবে বোথ অ্যাকাউন্ট থেকে। ঠিক একই যেটা আগে লিখেছিলাম সেই জিনিস এখন লিখবো, বাই প্রভিশন 14,000 রাইট অফ, সেম এখানেও লিখবো
2 PPE রাইট অফ বলে 14,000 বোথ অ্যাকাউন্টে এন্ট্রি করে দেবো। তো এখন এন্ট্রিগুলো হয়ে গেছে। এবার নেক্সট আমাদের যেটা কাজ, ক্যান্সেল আউট করার পরে নেক্সট যে কাজটা হচ্ছে সেটা আমাদের ব্যালেন্স করা। সবার প্রথম আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে ক্লোজ করে নেবো। তো 21,000 প্লাস 14,000 প্লাস 2,90,000, টোটালটা হচ্ছে আমাদের 3,25,000। ক্রেডিট সাইড হচ্ছে 2,30,000 প্লাস 95,000, তো টোটালটা হচ্ছে 3,25,000। তো প্রভিশন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে। নেক্সট যেটা আমরা ক্লোজ করব সেটা হচ্ছে আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। তো ক্রেডিট সাইডটা আগে যোগ করে নিচ্ছি, 25,000 প্লাস 4,000 প্লাস 21,000 প্লাস 14,000 প্লাস 9,50,000, তো টোটালটা আসছে 10,14,000। টোটাল আসছে 10,14,000। এর থেকে আমরা মাইনাস করে দেবো 8 লাখ। তো ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে 2,14,000। এখানে যে ব্যালেন্সটা আসছে প্রপার্টি সেটা হচ্ছে 2,14,000। যে ব্যালেন্সটা আসছে সেটা লিখবো টু ব্যাংক। এটা হচ্ছে আমাদের পারচেস, যে ব্যালেন্সিং ফিগারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পারচেস ফিগার। তো এই যতগুলো এন্ট্রি এখানে হয়েছে সেগুলোর ডাবল এন্ট্রি কিন্তু আমাদের করতে হবে আমাদের ক্যাশ ফ্লো অ্যাকাউন্টে। তো একটা একটা করে এন্ট্রি করব। সবার প্রথম যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাসেট পারচেস হয়েছে সেই রিলেটেড। অ্যাসেট পারচেস হচ্ছে 2,14,000, এই এন্ট্রিটা আগে করব। তো অ্যাসেট পারচেস হয়েছে, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। তো ইনভেস্টিং থেকে আমরা কি করব, লেস করব, লেস পারচেস অফ পিপিই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। তো ইনার কলামে আমি বসে দিচ্ছি 2,14,000। নেক্সট এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেল হয়েছে। সেল কত টাকার হয়েছে, 25,000 এর। সেল হলে কি হয়, কোম্পানি রিসিভ করে, টাকা রিসিভ করছে, সেটা আসবে ইনভেস্টিং এর আন্ডারে। তো সেল অফ মেশিন 25,000, এটা এখানে এন্ট্রি হলো। নেক্সট যেটা রয়েছে, কোম্পানি কিন্তু এটা সেল করে লস করেছিল। এবার মেশিনারি রিলেটেড যেটা লস হয় সেটা কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে চার্জ করি। যে লস হয়েছে সেল করে সেটা আমরা চার্জ করি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, বাট সেটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের আইটেম নয় বা অপারেটিং এর আইটেম না, বাট সেটা কিন্তু আমরা অপারেটিং থেকেই লেস করি। তো এখন আমাদের কি করতে হবে, অপারেটিং এ গিয়ে আমরা অ্যাড করে নেব, অ্যাড লস অন সেল অফ মেশিন। কত টাকা লস করেছে কোম্পানি, না 4,000। তো এই এন্ট্রিটা কিন্তু এখানে আসবে। নেক্সট যেগুলো ক্যান্সেল আউট করা হয়েছে 21,000 14,000, এর কিন্তু ডাবল এন্ট্রি হবে না। এর ডাবল এন্ট্রি কিন্তু অলরেডি অ্যাকাউন্টের মধ্যে হয়ে গেছে। যেটা নেক্সট এন্ট্রি আমরা করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এখানে যে ডেপ্রিসিয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি আমাদের হবে। ডেপ্রিসিয়েশনটা শুধু কিন্তু আমরা প্রভিশন অ্যাকাউন্টেই করেছিলাম। তো এর ডাবল এন্ট্রিটা যেটা হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোতে হবে। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস, এবং সেটা আমরা কি করি না, ডেপ্রিসিয়েশনটা আমরা চার্জ করি পিএল এর এগেনস্টে। তো প্রফিট অ্যান্ড লস এর এগেনস্টে আমরা কিন্তু এটাকে চার্জ করি। তো বাট এটা কিন্তু ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস, যার জন্য কিন্তু কোনো ক্যাশ অ্যামাউন্ট কোনো থার্ড পার্টিকে পেমেন্ট করতে হয় না। বাট তাও আমরা কি করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে এটাকে লেস করি। এখন কি করতে হবে, এটাকে অ্যাড ব্যাক করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে, অ্যাড ডেপ্রিসিয়েশন 95,000। তো ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে নিলাম। তো এখানে যেগুলো এন্ট্রি ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। লাস্ট 10 নম্বর এন্ট্রিটা আমাদের বাকি আছে, যেখানে আমরা বলেছিল ডিবেঞ্চার ইন্টারেস্ট পেড ফর 2023-24। তো ডিবেঞ্চার ইন্টারেস্ট পেড করেছে 23-24 এর জন্য 16,000, 16,000 টাকা ডেপ্রিসিয়েশন পে করেছে। তো এই 16,000 যে ডিবেঞ্চার ইন্টারেস্ট পে করেছে সেটা অ্যাকচুয়ালি চার্জ করা হয় কোথায়, অপারেটিং এ গিয়ে। বাট এটা অপারেটিং এর আইটেম নয়,
এই আইটেমটা কি, এই আইটেমটা হচ্ছে ফিনান্সিং এর আইটেম, বাট ডিবেঞ্চার ইন্টারেস্ট আমরা চার্জ করি কিন্তু অপারেটিং বা পিএল অ্যাকাউন্টে। তো আমরা অপারেটিং এ গিয়ে সেটাকে অ্যাড করে নেবো ডিবেঞ্চার ইন্টারেস্ট। এই ডিবেঞ্চার ইন্টারেস্ট যে 16,000 পে করা হচ্ছে সেটা আমরা অ্যাড করে নিলাম। ফিনান্সিং অ্যাক্টিভিটিস যেটা রয়েছে সেখানে গিয়ে কি করবে তোমরা, লেস করে দেবে, লেস ডিবেঞ্চার ইন্টারেস্ট। কত টাকা আছে ডিবেঞ্চার ইন্টারেস্ট না 16,000, এখানে অ্যাড করে দেবে। তো অ্যাড করে দিলে মোটামুটি হয়ে গেল, আমাদের যাবতীয় এন্ট্রি আছে সেগুলো হয়ে গেছে। তাও একবার কি করবে তোমরা, সমস্ত এন্ট্রিগুলো একবার দেখে নেবে। ফার্স্ট সেল অফ মেশিন, এই এন্ট্রিটা হয়ে গেছে, ট্যাক্সের এন্ট্রি হয়ে গেছে, প্রভিডেন্ট ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, রিডেমশন অফ ডিবেঞ্চার হয়ে গেছে, ইনভেস্টমেন্টের এন্ট্রি আমরা করে ফেলেছি। নেক্সট আমাদের যে এন্ট্রিটা ছিল ক্লোজিং স্টক রিলেটেড এন্ট্রি ছিল সেটা হয়ে গেছে। রাইট অফ করতে হয়েছে একটা মেশিন কমপ্লিটলি, ডেপ্রিসিয়েশন ফান্ডের এন্ট্রি হয়ে গেছে, প্রপোজ ডিভিডেন্ড এন্ট্রি করে ফেলেছি, আর ডিবেঞ্চার ইন্টারেস্টের এন্ট্রিও আমরা এক্ষুনি করলাম। তো যতগুলো এন্ট্রি ছিল সব এন্ট্রি হয়ে গেছে। এবার লাস্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্যালেন্স করা। সবার প্রথম যে ব্যালেন্সটা করবে সেটা হচ্ছে অপারেটিংটাকে ব্যালেন্স করবে, কোনটা অ্যাড আছে কোনটা লেস আছে সেটা খুব ভালো করে দেখে অ্যাড লেস করবে। কারণ সবচেয়ে বেশি এক্সাম হলে যে ভুলটা হয়, আমরা যে স্টুডেন্টের ভুলটা দেখি সেটা তারা অ্যাড লেসের জন্যই সেই ভুলটা করে থাকে। তো যেগুলো অ্যাড আছে সেগুলো সব অ্যাড করে নেবে। 10,000 প্লাস 30,000 প্লাস 83,000 প্লাস 30,000 প্লাস 1,800 প্লাস 4,000 প্লাস 95,000 প্লাস 10,000 মাইনাস 15,000 মাইনাস 85,000 প্লাস 16,000 করে আমাদের যে ব্যালেন্সটা আসছে 1,79,800 ব্যালেন্স আসছে। এটার সঙ্গে আমরা কি করব, ওপেনিং যে পিএল এর ব্যালেন্স আছে সেটা অ্যাড করব, অ্যাড 15,000, টোটালটা আসছে 1,94,800। টোটাল যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 1,94,800। এটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড, ট্যাক্স পে করার আগে যে ব্যালেন্সটা পড়ে থাকে সেটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এখান থেকে আমরা ট্যাক্সটা বাদ দিই, ট্যাক্স বাদ দিয়ে দেবো 88,000 মাইনাস করে যে ব্যালেন্সটা আসছে আউটারে বসাচ্ছি 1,06,800। এইটাকে বলা হয় নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অথবা ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং। এটা নেট ক্যাশ বা আমরা লিখতে পারি ক্যাশ ইনফ্লো। যদি পজিটিভ ব্যালেন্স থাকে সেটা হচ্ছে ইনফ্লো, যদি নেগেটিভ ব্যালেন্স হয় সেটাকে বলা হয় আউটফ্লো। এবার আমরা যেটা ব্যালেন্স করবো সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তো ইনভেস্টিং এ আছে 30,000 প্লাস 25,000 মাইনাস 2,14,000। তো নেগেটিভ ব্যালেন্স আসছে 1,59,000, আমরা ডাইরেক্টলি আউটারে বসিয়ে দিচ্ছি। এটা নেগেটিভ ব্যালেন্স, এইটার ব্যালেন্স যেটা এসছে সেটাকে আমরা বলবো ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে আমাদের ফাইন্যান্সিং, 1 lakh মাইনাস 26,000 মাইনাস 61,800 মাইনাস 16,000। তো একটারও নেগেটিভ ব্যালেন্স আসছে, নেগেটিভ ব্যালেন্স হচ্ছে 3,800, 3,800 নেগেটিভ ব্যালেন্স, যেটাকে আমরা বলবো ক্যাশ আউটফ্লো ফ্রম financing activities।
এখান থেকে আমরা লেস করে দিচ্ছি, ফাইনাল ব্যালেন্স হবে 1068 মাইনাস 1,59,000 মাইনাস 3,800, এটাও নেগেটিভ ব্যালেন্স এসছে। করে আমাদের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 56,000 নেগেটিভ ব্যালেন্স। তো আমাদের ফাইনাল যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 56,000 নেগেটিভ ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে নেট ডিক্রিজ in cash and cash equivalence, এটাকে বলা হয় যে 50,000 নেগেটিভ ব্যালেন্স এসে সেটাকে বলা হয় নেট ডিক্রিজ। নেগেটিভ ব্যালেন্স নেট ডিক্রিজ, যদি এটা পজিটিভ ব্যালেন্স থাকতো এটা লিখতাম নেট ইনক্রিজ। তো এই -56,000 এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি 1,01,000, করে আমাদের যে ব্যালেন্সটা আসছে 45,000। তো এইটাকেই আমাদের যেটা দেওয়া ছিল ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, এই ব্যালেন্সটাই কিন্তু আমাদের কোথায় দেওয়া ছিল, যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। যদি আমরা প্রপারলি সামসটাকে সলভ করি তো আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স কিন্তু যে ফাইনাল ক্লোজিং ব্যালেন্স তার সঙ্গে কিন্তু পুরোপুরিভাবেই ম্যাচ করে যাবে। তো এই প্রবলেমটা ছিল যেটা, এটা হচ্ছে সিএ ফাইনালের একটা এক্সাম, সিএ ফাইনালের একটা প্রশ্ন ছিল, সেটা তোমাদের সঙ্গে সলভ করে দেখালাম কিভাবে সলভ করতে হয়। এই পার্টিকুলার যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে বিভিন্ন এরিয়াগুলো আমরা কভার করলাম প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে দেবে এক্সাম হলে। তো এই যে কটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করেছি, এই রিলেটেড অ্যাডজাস্টমেন্ট কিন্তু তোমাদের ফাইনালে আসে এবং এরকম রকমভাবেই তোমরা কিন্তু সেটা সলভ করবে, তাহলে তোমাদের কিন্তু ইজিলি সেটা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবভিয়াসলি একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস।